গল্পের শুরুতে আমরা একটা অন্ধকার ঘরে একটা ছেলেকে বসে থাকতে দেখি। সে কাঁদছিল। ছেলেটা কিছু কাগজ পড়ানোর চেষ্টা করছিল, কিন্তু লাইটারটা কাজ করছিল না। তাই সে অন্য একটা লাইটার আনতে রান্নাঘরে যায়। লাইটারটা নিয়ে ফিরে আসার পথে সে দেখে তার পাশের ঘরের দরজাটা খোলা, তাই সে সেটা দেখতে যায়। এরপর হঠাৎ সে মারাত্মক ভয় পেয়ে মাটিতে পড়ে যায় আর চিৎকার করতে করতে সেখান থেকে দৌড়িয়ে পালায়। তারপরে আমরা দেখি যে সে কী দেখে ভয় পেয়েছিল। সেই ঘরে একটা মানুষ ঝুলছিল। একটা ভয়েস ওভারের মাধ্যমে আমরা শুনতে পাই এখন আমাদের জাং জিনকে ডাকতে হবে। সিনটা এখানে কাট হয় আর আমরা একটা ছোট ছেলেকে দেখতে পাই যে হাতে নকল চোখ ধরে আছে। এটা একটা ছোট বাচ্চাদের হরার হাউস, যেখানে আমাদের হিরো জিন পার্ট টাইম কাজ করে আর বাচ্চারা পথ হারিয়ে ফেলেছিল তাই কাঁদছিল। জিন ছেলেটার উপরে চিৎকার করছিল কারণ সে জিনের কস্টিউম থেকে একটা নকল চোখ খুলে নিয়েছে। এরপরে বাচ্চাটার মা সেখানে চলে আসে আর এই খারাপ ব্যবহারের জন্য বস জিনকে কাজ থেকে বরখাস্ত করে দেয়। রাগ ধরে না রাখতে পেরে জিন বসকে সোজাসুজি একটা ঘুষি কষিয়ে দেয়। আসলে আমাদের হিরো জিন খুব ভালো ফাইটিং করতে পারতো, কিন্তু তার দক্ষতাটা সে ভুল জায়গায় দেখিয়ে ফেলেছে। সে বসকে ভয় দেখিয়ে অনুরোধ করে সে যেন তার আঙ্কেলকে ফোন করে অভিযোগ না করে এই ব্যাপারে। বাহ, জুতো মেরে গরুদান। প্রথমে মারলো, তারপরে অনুরোধও করলো। পরের দিন আমরা দেখি জিন শান্তভাবে ঘুমোচ্ছে। তখন তার আঙ্কেল তাকে ফোন করে জিজ্ঞাসা করে সে স্কুলে গেছে কিনা। আসলে আজকে তার নতুন স্কুলের প্রথম দিন, কিন্তু তার আন্টি ফোনটা নিয়ে তাকে বকাঝকা শুরু করে। এটা শুনে জিন দ্রুত স্কুলের জন্য তৈরি হয়ে যায়। জিন যখন স্কুলের দিকে যাচ্ছিল তার আন্টি তখনও তাকে অনবরত বকে যাচ্ছিল। তখন আমরা অন্য একটা ছেলেকে সাইকেল চালাতে দেখি, যার নাম লিন। জিনকে দেখে সে তার থেকে আগে পৌঁছতে যাচ্ছিল, কিন্তু পাল্লা দিতে গিয়ে সে সাইকেল থেকে মুখ ছুবড়ে পড়ে যায়। এরপরে আমরা জিনকে স্কুলে দেখি। টিচার তাকে পুরো ক্লাসের সামনে পরিচয় দিতে বলছিল। পরিচয় দেওয়ার পরে শিক্ষক তাকে লিটল প্রিন্সেস নামের একটা স্টুডেন্টের পাশে গিয়ে বসতে বলে। সাথে সাথেই জিন গিয়ে একটা খুব সুন্দর মেয়ের পাশে দাঁড়িয়ে যায়। সে মনে করে এই হয়তো লিটল প্রিন্সেস হবে, কিন্তু সেই মেয়েটা লিটল প্রিন্সেস ছিল না। তারপর জিন গিয়ে একটা মোটাসোটা মেয়ের পাশে বসে পড়ে, কিন্তু দেখা গেল যে সেও লিটল প্রিন্সেস না। তখন শিক্ষক তাকে ডান দিকে তাকাতে বলে। দেখা গেল লিটল প্রিন্সেস আসলে কোনো মেয়ে না, সে একটা ছেলে, আর তার ভালো নাম হোম, শর্টে এইচ। পরে ক্লাস শেষ হলে জিন তার ফোনে তার দিদিমার একটা ভয়েস মেসেজ দেখতে পাই। দিদিমা তাকে তার দাদুর স্বাস্থ্য নিয়ে কথা বলছিল, যার অবস্থা খুব একটা ভালো নয়। একই সাথে তিনি তার বাড়ি ফিরে আসতে আর তাদের পারিবারিক ব্যবসা সামলাতে বলছিল। এই ভয়েস মেসেজটা শুনতে শুনতে জিন ওয়াশরুমে ঢোকে আর দেখে যে কিছু ছেলে অন্য একটা ছেলেকে বুলি করছে, কিন্তু সে তাদের দিকে বেশি মনোযোগ দেয় না। তখন সেই বুলি ছেলেগুলোর মধ্যে একজন জিনের কাছে আসে আর তাকে বিরক্ত করতে শুরু করে, যার কারণে জিন ভয়েস মেসেজটা ভালো করে শুনতে পায় না। সে তো রেগে আগুন। রেগে গিয়ে সে ছেলেটাকে একটা ঘুষি মেরে বসে। এটা দেখে বাকি সব বুলিরা জিনকে মারতে আসে, কিন্তু সে একাই তাদের সবাইকে শিক্ষা দিয়ে দেয়। দেখা গেল তারা আর কাউকে নয়, বরং সেই লিটল প্রিন্সেস নামের ছেলেটাকে বুলি করছে। বুলিদের হাত থেকে বাঁচানোর জন্য ছেলেটা তাকে ধন্যবাদ জানায়, কিন্তু তার গা থেকে অনেক দুর্গন্ধ আসছিল, যার ফলে জিনের নাকের সব চুল জ্বলে যায়। ঠিক তখনই বাথরুমের অন্য একটা দরজা থেকে লিন বেরিয়ে আসে, যে ওই বুলিদের ভয়তে ওয়াশরুমের ভিতরে লুকিয়েছিল। ঠিক তখনই একটা শিক্ষক সেখানে চলে আসে আর ভেবে নেয় যে এই তিনজনই হয়তো আসল বুলি, যারা অন্য ছেলেদেরকে এখানে পিটিয়েছে। এরপরে স্কুলে সবাই তাদের নিয়ে গুজব ছড়াতে শুরু করে, যার কারণে স্কুলের আসল বুলিরা এই তিনজনকে টার্গেট বানিয়ে নেয়। আর লিন আর হোমকে তো তারা বেশি করে বুলি করতে শুরু করে, কারণ তারা জানতো যে জিনকে যদি বুলি করে তাহলে সে আবার তাদেরকে পিটিয়ে দেবে। একদিন বুলিদের অত্যাচার সহ্য করতে না পেরে লিন আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে সেটা করতে পারে না, কারণ স্কুলের ছাদের দেয়ালটা তার আয়ত্তের বাইরে ছিল। সে সেটাই উঠতেই পারছে না, তো লাভ দেবে কিভাবে? যখন সে পেছনে ফেরে দেখে জিন সেখানে বসে কিছু খাচ্ছিল। লিন তার কাছে গিয়ে এই পুরো পরিস্থিতির জন্য তাকেই দায়ী করতে শুরু করে, কারণ জিন যদি সেদিন মাঝখানে নাক না গলাতো তাহলে এইসব কিছু হতোই না। ঠিক তখনই জিনের দাদি তাকে আবার ফোন করে, কিন্তু সে ফোনটা তোলে না। এরপরে স্কুলের অফিস থেকে অ্যানাউন্স করা হয় যে জিন যেন তার ফোনটা চেক করে। সে ফোন চেক করে দেখে তার দাদুর একটা ফটো পাঠানো হয়েছে আর তার অবস্থা খুবই সিরিয়াস। এটা দেখে জিন সাথে সাথেই গ্রামের উদ্দেশ্যে ট্রেন ধরে। এখানে আমরা দেখি যে লিন আর হোম, মানে ছোট করে এইচ, তারা দুজনও লিনের পেছনে বসে আছে। তারাও জিনের সাথে যেতে চাইছে, কারণ তারা যদি স্কুলে থাকে তাহলে বুলিরা তাদের আরও বেশি করে ধোলাই দেবে। তাই এই কদিন তারা জিনের সাথে থাকলে নিরাপদ থাকবে। পথে আমরা জানতে পারি যে জিনের পরিবারের একটা হট স্প্রিং হোটেল আছে। তার বাবা মা আর বেঁচে নেই, তাই তার দাদু দিদিমাই ওটা চালায়। এটা শুনে লিন আর এইচের তার জন্য খুব খারাপ লাগে। জিন তখন তাদেরকে জানায় যে ওই হোটেল চালানোর ব্যাপারে তার কোনোই আগ্রহ নেই। তারা দুজন যখন হোটেলের ছবিগুলো দেখে তখন সেগুলো তাদের কাছে খুব রাজকীয় মনে হচ্ছিল, কিন্তু বাস্তবে ছিল পুরোটাই উল্টো। যখন তারা তিনজন বাস্তবে হোটেলটা দেখে সেটা ছিল খুবই পুরনো আর নোংরা। ঠিক তখনই তারা ভেতর থেকে চিৎকারের শব্দ শুনতে পায়। এটা শুনে তারা তিনজনই চুপি চুপি উঁকে দিতে শুরু করে। আমরা দেখি যে দুজন গেস্ট ওই হোটেলের উপরে একদম সন্তুষ্ট ছিল না, তাই তারা তাদের টাকা ফেরত চাইছিল। তখন জিনের দাদু টাকাগুলো ফেরত দিতে রাজি হয়ে যায়, কিন্তু সেটার উপরে রক্ত বমি করে দেয়। আসলে ওটা একটা নকল রক্তও হতে পারে। এটা দেখে ওই অতিথিরা টাকা না নিয়েই দৌড়িয়ে পালিয়ে যায়। বাইরে বেরোতেই জিন আর তার দুই বন্ধু তার দাদু দিদিমার সামনে চলে আসে। দিদিমা অবাক হয়ে জিনের ছোটবেলাকার ছবি বের করে আর ভুল করে এইচকে ভেবে নেয় যে সেই জিন, আর দৌড়িয়ে তার দিকে যায়। আর দাদু তো লিনকে জিন ভেবে বসে আর তার দিকে দৌড়িয়ে যায়, যেটা দেখে জিন তো আরও বেশি দাদু দিদিমার উপরে খেপে যায়। এরপরে তারা জিনকে সুজুকির ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু জিন বুঝতে পারছিল না যে তারা কার কথা বলছে। এর পরের সিনে আমরা দেখি একটা মেয়ে জিনের খোঁজে তার স্কুলে যাচ্ছে, কিন্তু ক্লাসে গিয়ে এসে বোর্ডে লেখা দেখে যে জিন লিটল প্রিন্সেসকে ভালোবাসে।
এটা দেখে সে অন্যদের কাছে গিয়ে লিটল প্রিন্সেস নামের মেয়েটা সম্পর্কে জানতে চাই, কিন্তু খুব তাড়াতাড়ি সে জানতে পারে যে লিটল প্রিন্সেস আসলে কোনো মেয়ে না, সে একটা ছেলে। অন্যদিকে আমরা দেখি হোটেলে ঢোকার পরে দেখা যায় দাদু দিদিমা তাদের পুরো হোটেলটা ঘুরিয়ে দেখাচ্ছে। হোটেলের সব কিছু ছিল পুরনো আদিম যুগের, আর কোনো কিছু ব্যবহার করতে গেলে পয়সা লাগতো। এরপর তারা তাদের বংশের ইতিহাস আর হোটেলের ব্যাপারের গল্প শোনায়। তখনই দেখা যায় দুটো টিকটিকি জিনকে লুকিয়ে দেখছে। রাতে সেই মেয়েটা দিদিমাকে ফোন করে, কিন্তু বৃষ্টির শব্দের কারণে তিনি কিছুই শুনতে পান না। এরপরে যখন তারা তিনজন ঘুমানোর জন্য নিজেদের ঘরে যায়, দেখা যায় সেখানে সবকিছুই ভাঙাচোরা। কলিং বেল তো বাজছে না, আর জিন চেয়ারে বসতেই সেটা হঠাৎ করে ভেঙে যায়। এইচের ঘরের আলোটা তো সারাক্ষণ টিপটাপ টিপটাপ করছে। এরপর দেখা যায় জিন রিসেপশনে দাঁড়িয়ে অতিথিদের স্বাগত জানানোর জন্য প্র্যাকটিস করছে। এইচ আর লিন এটা দেখে ফেলে আর তাকে তাদের সাথে হট স্প্রিংয়ে যাওয়ার জন্য ডাকে, কিন্তু জিন মানা করে দেয়, যার জন্য তারা দুজনেই সেখানে চলে যায়। হট স্প্রিংয়ে থাকার সময় এইচের কাছে যেন কিছু একটা অদ্ভুত মনে হচ্ছিল। কিছুক্ষণ পর আমরা দেখি রাত 12টা বাজতেই হোটেলে সব আলো নিভে যায়। জিনের মনে হয় যে কেউ যেন তার নাম ধরে ডাকছে, তাই সে সেটা দেখতে বাইরে আসে। ঠিক তখনই নিচে থেকে কেউ একজন তার পা ধরে। জিন নিচে তাকিয়ে দেখে যে ওটা আর কেউ নয় এইচ, আর আসলে সেই তাকে ডাকছিল। সে বলে যে অদ্ভুত সব শব্দ শুনতে পাচ্ছে, তাই সে ভয়ে বাইরে চলে এসছে। তখনই এইচ জিনের পেছনে কারোর পা দেখতে পাই, কিন্তু দেখা যায় যে ওটা আসলে লিন, যে কিনা ঘুমের ঘরে হাঁটছিল। এটা থেকে জিন ভেবে নেয় যে লিনের হাঁটার শব্দই হয়তো সে শুনতে পাচ্ছিল। এরপর তারা তিনজন ঘুমানোর জন্য ঘরে ফিরে যায়। পরের দিন সকালে জিনের দিদিমা তাকে বলছিল যে তিনি সব খালি ঘরের আসবাবপত্রগুলো কভার দিয়ে ঢেকে দিয়েছে, যাতে প্রতিদিন পরিষ্কার করতে না হয়, কারণ চাকর বাকর রাখার খরচ অনেক বেশি। তিনি এই কভারগুলো তাকে ধুতে বলেন আর তার বন্ধুদের সাহায্য নিতে বলেন। জিন যখন সেগুলো নিচ্ছিল তখন টেলিফোনটা বেজে ওঠে, কিন্তু ফোন ধরলে ওপাশ থেকে কেউ কোনো কথা বলে না। এরপরে জিন বাইরে এসে দেখে যে লিন আর এইচ হট স্প্রিংয়ের ভিতরে একে অপরের উপরে পানি ছিটাছিটি করছে। আসলে তারা এটা করতে চাইছিল না, জিনের দাদু তার ওয়েবসাইটে ফটো পোস্ট করার জন্য তাদেরকে এই পোস্টটা দিতে বলেছিল, তাই তারা বাধ্য হয়ে এটা করছে। হট স্প্রিং থেকে ওঠার সময় লিন পড়ে গিয়ে তার হাতে চোট পায় আর তার আঙুলটা কেটে যায়। আর রক্ত দেখে লিন ঘাবড়িয়ে গিয়ে হাসপাতালে যেতে চাই। তখন দিদিমা তাদেরকে বলেন যে পুরনো বাড়িতে একটা ফার্স্ট এড বক্স আছে, সেটা ব্যবহার করলেই হবে। তারা তিনজন সেখানে গিয়ে একটা বড় ঘর খুঁজে পায়। সেখানে জিন একটা ক্যামেরা খুঁজে পায়, তাতে তার বাবা মার অনেক স্মৃতি ছিল। ভিডিওতে দেখা যায় ছোট জিন তার বাবা মায়ের সাথে খেলছে। তার বাবা মা অতিথি হয়ে হোটেলে আসছে আর জিন তাদের স্বাগত জানাচ্ছে। জিনের ছোটবেলায় স্বপ্ন ছিল যে সে হোটেলের ম্যানেজার হবে। ঠিক তখনই লিন আর এইচ পেছন থেকে ভিডিওটা দেখতে শুরু করে। জিন লজ্জায় সাথে সাথে তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসে। ঘর থেকে বেরিয়ে আসার সময় আবার সেই দুটো টিকটিকিকে জিনের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। আর জিনের ছোটবেলা সেই খেলনা হোটেলটার মডেলটাও সেখানেই ছিল। সেই সন্ধ্যায় এইচ লিন আর জিনকে তার সাথে হট স্প্রিংয়ে যেতে বলে, কিন্তু তারা কেউ রাজি হয় না, যার ফলে সে একাই যেতে বাধ্য হয়। সেখানে যাওয়ার পরে সে শুনতে পায় কে যেন জলে নামছে। হঠাৎ সে জলের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসতে দেখে। এটা দেখে এইচ ভয়ে কুকড়ে যায় আর জলের মধ্যেই আঁচাড় খেয়ে পড়ে। অন্যদিকে লিন টিভি দেখছিল, এমন সময় টিভিটা বন্ধ হয়ে যায়। সে যখন কয়েন ঢুকাতে যাবে তখন সে নিজের পেছনে একটা ছায়া দেখতে পায়, কিন্তু তাকিয়ে দেখে যে কেউ ছিল না। ওদিকে এইচ ভয়ে উলঙ্গ অবস্থায় সরাসরি জিনের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। লিন ওদেরকে এই অবস্থায় দেখে ফেলে আর ঝামেলা এড়াতে চুপচাপ সেখান থেকে কেটে পড়ে, কিন্তু জিন বিরক্ত হয়ে তাকে এমন একটা ঘুষি মারে যে সে ওখানেই অজ্ঞান হয়ে যায়। এই অবস্থায় তার বন্ধু একটা লাঠি নিয়ে তার লজ্জাস্থানটা ঢাকতে সাহায্য করছিল। জ্ঞান ফেরার পরে এইচ ওদেরকে ভূতের কথা বলে, কিন্তু ওরা কেউ বিশ্বাস করে না, উল্টে তাকে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়তে বলে। রাত হতেই লিন আবার ঘুমের ঘরে হাঁটতে শুরু করে আর গিয়ে মেঝেতে শুয়ে পড়ে। তখনই সে কিছু একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। লিন জেগে উঠে যেই খাটের নিচে দেখতে যাবে, দেখে যে তার উপরে দুটো পা ঝুলছে। ভয়ে সে এক দৌড়িয়ে জিনের কাছে গিয়ে আবার তাকে জড়িয়ে ধরে, কিন্তু এবার সে কাপড় চোপড় পরেছিল। ওদের দুজনের গল্প শোনার পরে জিন বিরক্ত হয়ে বলে যে যতক্ষণ না তোরা ভূতের মুখ দেখছিস ততক্ষণ আমার সামনে এসে আর বকবি না। সে ওদেরকে সাফ জানিয়ে দেয় যে এত ভয় লাগলে তারা যেন এখান থেকে চলে যায়। পরের দিন জিন তার দাদুকে সেই খেলনা হোটেলটার ব্যাপারে জিজ্ঞাসা করতে যায়, কিন্তু দাদু অসুস্থ থাকায় কোনো জবাব দিতে পারে না। সেই রাত থেকে লিন আর এইচ জিনের ঘরে শোয়া শুরু করে, কিন্তু সারা রাত তাকে এত জ্বালাতন করে যে বলার কথা না। লিন ঘুমের ঘরে একদম জম্বির মতো হয়ে জিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বিড়বিড় করে কথাও বলতে থাকে। আর এইচ তো ঘুমের মধ্যে জিনের কম্বলটাও কেড়ে নেয় আর চুল ধরেও টানাটানি করে। এমনকি ওরা জিনের বাথরুমে যাওয়ার শান্তিটাও কেড়ে নেয়। বাধ্য হয়ে জিন অন্য একটা বাথরুমে যায়। সেখান থেকে বেরোনোর সময় সে কিছু একটা আওয়াজ পায়, তাই সঙ্গে সঙ্গে লিন আর এইচকে ডাক দেয়, কিন্তু তারা কোনো সাড়া দেয় না। পেছনে তাকাতেই সে দেখে যে একটা লকারের ভেতর থেকে দুটো পা বেরিয়ে আসছে। ভয়ে জিনের পিলে চমকে যায়। সে তাড়াতাড়ি হাত পায়ে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যেই ছাদের দিকে তাকায় দেখে সিলিংয়ের আয়নায় অনেকগুলো হাত। জিন তখন প্রাণ ভয়ে দৌড়িয়ে গিয়ে এইচ আর লিনকে জড়িয়ে ধরে আর স্বীকার করে যে সেও ভূত দেখেছে। এটা শুনে তারা দুজন জিজ্ঞাসা করে যে মুখ দেখেছিস কি? জিন তখন কাচুমাচু হয়ে বলে যে না, আমি শুধু ওদের হাত আর পা দেখেছি। এরপর তারা নিশ্চিত করার জন্য দিদিমার কাছে গিয়ে জিজ্ঞাসা করে আপনি কি এখানে কোনো ভূত দেখেছেন? দিদিমা কোনো উত্তর দেয় না, উল্টে গেট বন্ধ করে দেয়। কিন্তু লিন যখন গেটের ফাঁক দিয়ে উকি মেরে দেখে দাদু অন্ধকারে চুপচাপ শুয়ে আছে। তখন তাদের মনে একটু সন্দেহ হয়, হয়তো জিনের দাদু দিদিমা আগেই মারা গেছে আর এরা হয়তো তাদের আত্মা। জিন প্রথমে এটা একদমই বিশ্বাস করতে চায়নি, কিন্তু পরের দিন সকালে সত্যিটা যাচাই করতে সে লিনকে নিয়ে তার দিদিমার হৃদয় চেক করতে যায় যে সেটা দুবদুব করছে কিনা।
গল্প করার ছলে লিন চুপচাপ দিদিমার বুকের কাছে হাত নিয়ে হার্টবিট চেক করার চেষ্টা করছিল। এটা দেখে দিদিমা তো প্রচণ্ড খেপে যায়, আর পরিস্থিতিটা সামলানোর জন্য জিন লিনকে কষিয়ে একটা থাপ্পড় মেরে বসে। অন্যদিকে এইচও যায় দাদুর কাছে। সে যখন দাদুর হার্টবিট চেক করার জন্য হাত বাড়ায়, ঠিক তখনই দাদু জেগে ওঠে। ভয়ে এইচ এমন চিৎকার করে যে কি বলবো। সেই চিৎকার শুনে সবাই দাদুর কাছে ছুটে আসে, আর দেখে যে এইচ দাদুর গায়ের উপরে চড়ে বসে আছে। এই দৃশ্য দেখে সবাই তো হয়ে যায়। তবে একটা লাভও হয়েছে, এই 3 মক্কেল নিশ্চিত হয়ে যায় যে জিনের দাদু ও দিদিমা ভূত নয়। তখন জিন বলে যে তাহলে আমাদের হোটেল চলছে না কেন? তাহলে এটা কি ওই ভূতেদের কাণ্ড যার হাত পা আমরা এর আগে দেখেছিলাম? এই কথা শুনে এইচ আর লিন তো আঁতকে ওঠে। তাকে বারণ করে ওই নামটা মুখে আনিস না, নাম নিলেই হয়তো ওরা সামনে চলে আসবে। জিন তখন বলে যে আরে কিসের ভূত? আর ঠিক যখন সে ভূত শব্দটা উচ্চারণ করে অমনি গ্যাসের চুলোটা আপনি আপ বন্ধ হয়ে যায়। 3 জনেরই তো ভয়ে অবস্থা খারাপ। ঠিক তখনই দিদিমা আসায় তারা চুপচাপ সেখান থেকে কেটে পড়ে। এরপরে তারা একটা বুদ্ধি বের করে। তারা ঠিক করে যে নিজেদের মর্দানি দিয়ে তারা এই বাড়ি থেকে ভূত তাড়াবে। পরের দিন জিন আর তার 2 বন্ধু মিলে সেই জায়গাগুলো ঘষে মেজে পরিষ্কার করতে শুরু করে যেখানে তারা ভূতের হাত পা দেখেছিল। রাত ভারী হতেই তারা এমন ভাব দেখায় যে আমরা কত সাহসী, আমাদের ভয়টাই হয়তো ভূতরা পালিয়ে গিয়েছে। কিন্তু ঠিক তখনই বাইরে থেকে অদ্ভুত আওয়াজ আসতে থাকে। তদন্ত করতে বাইরে যেতেই টেলিফোনটা বেজে ওঠে। জিন ফোন তোলে, শুনতে পায় যে ওপাশ থেকে একটা মেয়ে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে। ভয়ে জিন দৌড়িয়ে তার দাদু দিদিমার কাছে গিয়ে সব বলে। তারা এসে চেক করে দেখে যে কোনো শব্দই আসছে না। তাই তারা আবার নিজেদের রুমের দিকে হাঁটতে শুরু করে। ঠিক তখনই জিন দেখে যে দাদু দিদিমার পিছনে সেই ভূতের হাত পা দেখা যাচ্ছে। জিন চিৎকার করে তাদেরকে বলে যে পিছনে ভূত আছে, কিন্তু তারা পিছনে দেখে কিছুই দেখতে পায় না। লিন তখন বুদ্ধি দেয় শালা ভূতেদেরকে নোংরা নোংরা গালিগালজ কর, এটা শুনে হয়তো সে চলে যাবে। জিন তখন প্রাণপণে ভূতেদের যাচ্ছে তাই গালিগালজ শুরু করে দেয়। ভূতের কি হলো জানি না, কিন্তু জিনের মুখের থেকে ওইসব জঘন্য ভাষা শুনে দাদু তো বেচারা সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। দাদুর জ্ঞান ফেরার পরে তিনি জিনকে বেশ কড়া ভাষায় শাসায় আর মনে করিয়ে দেয় যে এখন থেকে এই হোটেল চালানোর দায়িত্ব তার। তাই তার মতে এরকম বাচ্চাদের মতো আচরণ তার করা একদমই ঠিক না। দাদুর বকুনি খেয়ে জিন রেগে মেগে বলে যে সেই হোটেলটা চালাতে চায় না আর তার বন্ধুদেরকে নিয়ে সেখান থেকে চলে যাবে। কিন্তু যেই না তারা বের হতে যাবে অমনি হট স্প্রিং থেকে অদ্ভুত সব শব্দ শোনা যায়। তারা 3 জন তো ভয়ে সেখানেই ছিটকিয়ে যায়। জিন যখন সাহস দেখিয়ে একটু ভালো করে তাকায়, দেখে যে ওপরে একটা শরীর ভাসছে আর ধীরে ধীরে সেটা তাদের দিকেই আসছে। জিন ভাবছিল যে এটা কার লাশ রে বাবা। সে এগিয়ে গিয়ে লাশের মুখের ওপর থেকে তোয়ালি সরাতেই দেখে যে এটা আর কেউ নয়, তার দাদু। এটা দেখে জিনের মাথায় তো আকাশ ভেঙে পড়ে। লিন জ্ঞান দিতে শুরু করে, দেখেছিস তোকে আগেই বলেছিলাম না তোর দাদু দিদিমা কেউ বেঁচে নেই। কথা বলতে বলতে সে ভুল করে লিনকে ধাক্কা মেরে সেই জলের ভিতরে ফেলে দেয়, আর ওর সাথে সাথে এইচও হুড়মুড় করে সেখানেই পড়ে যায়। ঠিক তখনই জিন দেখে যে দাদুমা চোখ খুলে তাকিয়েছে। ভয়ে 3 জনই ওখান থেকে দৌড়িয়ে পালায়। চিৎকার শুনে দিদিমাও ঘর থেকে বেরিয়ে আসে। লিন ভাবে যে তার দিদিমাও নির্ঘাত ভূত। সে আর কিছু না ভেবে দিদিমাকেও ধোলাই দিতে শুরু করে। পরের সিনে দেখা যায় যে সবাই একসাথে বসে আছে, সাথে তার দাদুও আছে একদম জ্যান্ত অবস্থায়। আসলে তার দাদু মরেনি, গরম জলে স্নান করতে করতে সে ঘুমিয়ে পড়েছিল। জিন যখন জিজ্ঞাসা করে আপনারা কি সত্যিই এখানে কোনো ভূত দেখেননি, তখন তারা বলেন যে না না, আমাদের হট স্প্রিংয়ে সত্যিই কোনো ভূত নেই। লিনের পায়ে কিছু চুল লেগে থাকতে দেখে জিন জিজ্ঞাসা করে যে তাহলে এগুলো কোথা থেকে এলো। দাদু দিদিমা তখন জানালো যে আসলে গত 6 বছর ধরে হট স্প্রিংটা পরিষ্কার করা হয়নি, তাই ওখানে অনেক ময়লা আবর্জনা আটকে থাকতে পারে। এরপরে তার বন্ধুরা ইমোশনাল হয়ে বলে যে মাঝে মাঝে তারা এখানে তাদের মা বাবাকেও দেখতে পায়, হয়তো তাদের খুব মনে পড়ছে এই জন্য এটা হচ্ছে। বাবা মায়ের কথা শুনে জিনও বেশ ইমোশনাল হয়ে পড়ে। ঠিক তখনই রিসেপশনের বেল বেজে ওঠে। সবাই বাইরে গিয়ে দেখে যাকে আমরা স্কুলে জিনের খোঁজ নিতে দেখেছিলাম সেই মেয়েটা এসছে। এর নামই হলো সুজুকি। সে জিনের ছোটবেলাকার বন্ধু আর দাদু দিদিমার সাথে দেখা করতে প্রায় হোটেলে আসে। সে জিনকে ঝাড়ি মেরে বলে যে আমি তোমাকে কতবার ফোন করেছি বলো তো, তুমি একবারও আমার ফোন ধরোনি কেন। তখনই সব ভুল বুঝাবুঝি দূর হয়ে যায়। জিনের ঘরে যে বারবার ফোনটা আসছিল সেটা আসলে সুজুকি করছিল। ফোনের ভিতরে যে মেয়েটা কান্না করছিল সেই শব্দটাও সুজুকিরই ছিল। এমনকি সেই রাতে জিনের নাম ধরে ডাকার আওয়াজটাও ছিল সুজুকির, কারণ সে ছোটবেলা থেকেই তাকে খুব পছন্দ করে। এরপরে লিন আর এইচ সুজুকির সাথে ভাব জমাতে যায়, কিন্তু সে তাদের উপরে চিৎকার করে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখি তারা 3 জন মিলে সেই নোংরা হট স্প্রিংটা পরিষ্কার করতে যায়। ওখানে তারা সেই ভূতের ব্যাপারে আরও অনেক কিছু প্রমাণ পায়। অন্যদিকে দিদিমা চিন্তিত হয়ে দাদুকে বলছেন যে আজ তো কোনো মতে জিনকে আটকে দিলাম, কিন্তু পরের বার ও যখন চলে যেতে চাইবে তখন আমরা কি বলে আটকাবো। দাদু তখন গভীরভাবে বলে যে আমাদেরকে আর বেশি দেরি করা উচিত হবে না। সেই সময় দেখা যায় দিদিমা একটা মহিলার চুল ঠিক করে দিচ্ছে, মনে হচ্ছিল কোনো একটা রহস্য আছে। ওদিকে লিন আর এইচ মনের সুখে হট স্প্রিংয়ে স্নান করছিল। জিনও তাদের সাথে আছে, কারণ সে ভূতের ভয়ে ঘরে একা থাকার সাহস পাচ্ছে না। এইচ তখন জিনকে বলে যে তাদের সাথে জলে নামতে, কিন্তু জিন গম্ভীর হয়ে বলে যে না রে, আমি নামতে পারবো না, আমার মাও একটা হট স্প্রিংয়ে মারা গিয়েছিল। এই কথা শুনে লিন আর এইচ এক লাফ মেরে জল থেকে ডেঙায় উঠে আসে। তখন জিন তাদেরকে পরিষ্কার করে বলে যে আরে না না, এই হট স্প্রিংয়ে মারা যায়নি। সে জানায় যে সে যখন ছোট ছিল তখন তার বাবা মা জাপানে ঘুরতে গিয়েছিল, সেখানে হঠাৎ একটা হার্ট অ্যাটাকে তার বাবা মারা যায়। জিনের গল্প শেষ হওয়ার আগেই সুজুকি সেখানে তাদের সাথে স্নান করতে আসে। এরপরে জিন আবার তার গল্প শুরু করে।
বাবার মৃত্যুর পরে তার মা প্রচণ্ড মদ খেতে শুরু করে, আর একদিন গরম সহ্য করতে না পেরে হট স্প্রিংয়ের ভিতরেই তার মা মারা যায়। মরার আগে তিনি বলে গিয়েছিলেন যে এই ভুতিয়া হোটেলটা যদি না থাকতো তাহলে তার বাবা হয়তো আজ বেঁচে থাকতো। কথার প্রসঙ্গে এইচও বলে যে তার ক্লাসের ওই গুন্ডাটা আসলে আগে তার বন্ধু ছিল, কিন্তু পরে তাকে বুলিং করতে শুরু করে। তখন সে জিনকে বলে যে তোর মা বাবা যদি এখন বেঁচে থাকতো তাহলে খুব কষ্ট পেত, কারণ তুই তোর স্বপ্ন ছেড়ে দিয়েছিস, তুই হোটেলটা চালাচ্ছিস না। হট স্প্রিং থেকে বেরিয়ে লিন আর এইচ যখন নিজের ঘরের দিকে যাচ্ছিল তখন তারা একটা অদ্ভুত গন্ধ পায়। জিন তাদের পেছন থেকে এসে ব্যাপারটা তদন্ত করার সিদ্ধান্ত নেয় আর তাদেরকে চুপ থাকতে বলে। লিন মোটেও এই অ্যাডভেঞ্চারে যেতে রাজি ছিল না, কিন্তু একা থাকাও তো সম্ভব না, তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে ওই দুজনের সাথে যেতেই হয়। তারা নিজেরা সরাসরি ঘরের ভিতরে না ঢুকে বুদ্ধি বের করে যে ক্যামেরা দিয়ে প্রত্যেকটা ঘরের ছবি তুলবে। তারা সব ঘরের ছবি তুলতে শুরু করলো। ছবিগুলো চেক করার সময় লিন বারবার চিৎকার করে উঠছিল। হঠাৎ একটা ছবিতে দেখা যায় কম্বল মুড়ি দিয়ে বিছানার উপরে কেউ একজন বসে আছে। এটা দেখা মাত্রই লিন তো ভয়ে আটকিয়ে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। এরপরে তারা মনের স্টোপে হাওয়া ভরে দম নিয়ে সেই ঘরটায় ঢোকে। ভয়ে কাঁপতে কাঁপতে যেই না কম্বলটা টেনে সরায় দেখে ভেতরে কেউ নেই। ভয়ে তিনজন মিলেই দাদু দিদিমার ঘরের দিকে দৌড়তে লাগলো, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। জিন তখন দরজাটা ভাঙার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে সুজুকি এসে এক ধাক্কা মেরে দরজাটা ভেঙে ফেলে। ভেতরে ঢুকে তারা দেখে যে দাদু দিদিমা উধাও। সেখানে পড়ে থাকা জিনিসপত্র দেখে তারা বুঝতে পারে যে দাদু আর দিদিমা বোধহয় জিনের বাবা মাকে এই দুনিয়ায় ফিরিয়ে আনার চেষ্টা করছে, কিছু একটা টুকটাক বা জাদুটোনা ব্যবহার করে। তারা দ্রুত সেই পুরনো বাড়িতে যায় যেখানে জিন তার ছোটবেলাকার হোটেলের মডেলটা পেয়েছিল। তারা ধারণা করে যে ওই ভূতরা হয়তো আর কেউ নয়, আসলে জিনের বাবা মা হতে পারে। জিন তখন সিদ্ধান্ত নেয় যে যদি সত্যিই তার মা বাবার আত্মা হয় তাহলে সে তাদেরকে শান্তি দেবে। এরপরে তার বন্ধুদের নিয়ে সেই হোটেলের সব জায়গায় সে সাদা পাউডার ছড়িয়ে দেয়, যাতে কেউ হাঁটলে তাদের পায়ের ছাপ যেন পরিষ্কার দেখা যায়। এরপর তারা সবাই মিলে একটা ঘরে যায় আর প্রত্যেকে হাতে একটা করে মোমবাতি নিয়ে নেয়। হঠাৎ জিন বাইরে থেকে কিছু আওয়াজ শুনতে পায়। তারা যখন সেটাকে দেখতে যাওয়ার জন্য তৈরি হয়, জিন সুজুকিকে সেখানেই থাকতে বলে। সুজুকি অবাক হয়ে জিজ্ঞাসা করে যে কেন, আমি একটা মেয়ে বলে যেতে পারবো না? জিন গম্ভীর মুখে উত্তর দেয় যে আরে না না, কারণ তুই একমাত্র যে বাইক চালাতে জানিস, আর আমাদের তিনজনের কিছু হয়ে গেলে তুই কেবল সাহায্য ডেকে আনতে পারবি। কি যুক্তি রে বাবা, মেডেল দেওয়া দরকারের জন্যে। এই দিন মোয়াক্কেল তখন রিসেপশনের দিকে যাই। সেখানে গিয়ে দেখা যায় যে গেস্ট বুকটা পুরো হিজিবিজি করে কাটাকুটি করা। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। লিন যখন জানলাটা বন্ধ করতে যায় তখন হুট করে তাদের সামনে কিছু একটা উদয় হয়। সে তো ভয়ে আঁতকিয়ে ওঠে। একজন গিয়ে ভালো করে তদন্ত করে দেখে যে আসলে ওটা একটা গাছের ডাল ছিল। তারা যখন ওখান থেকে যাচ্ছিল তখন দেখা যায় সিঁড়ি দিয়ে কেউ একটা উপরে উঠছে। অন্যদিকে আমরা দেখি সুজুকি সেই ঘরে কিছু ছবি দেখছে। তখন সে বাথরুম থেকে কিছু একটা শব্দ পাই। সেখানে গিয়ে সে একটা টিকটিকি দেখতে পাই, যা একটা গোপন সুড়ঙ্গ দিয়ে ভেতরের দিকে ঢুকে যাচ্ছিল। সিনটা আবার জিনের দিকে ফিরে আসে। তারা দেখে সিঁড়িতে পাউডারের উপরে স্পষ্ট পায়ের ছাপ পড়েছে, কিন্তু মাঝখানে গিয়েই সেগুলো কোথাও উধাও হয়ে যায়। ঠিক তখনই তাদের সামনে একটা দরজা আপন ইচ্ছায় খুলে যায়। সিনটা আবার সুজুকির দিকে ফিরে আসে। সে তখন টিকটিকির পিছু নিতে নিতে বাথরুমের উপরে সেই গোপন পথটায় ঢুকে পড়ে। এদিকে জিন আর তার বন্ধুরা আবার কিছু পায়ের ছাপ দেখতে পায়। তারা যখন পায়ের ছাপগুলোকে অনুসরণ করে দেখা যায় যে সেগুলো একটা ঘরের কোনায় গিয়ে শেষ হয়ে গিয়েছে। সেই কোনার ওপর দিকে তাকাতেই তারা একটা মেয়ে ভূতকে বসে থাকতে দেখতে পায়। কয়েক সেকেন্ডের মধ্যেই তারা দেখে যে আরেকটা ভূত তাদের পিছন দিক থেকে এগিয়ে আসছে। জিন দেখে যে ভূতের পা থেকে টপ টপ করে পানি পড়ছে। এটা দেখে জিন নিশ্চিত হয় যে এটা হয়তো আর কেউ নয়, তার মৃত মা বাবা। সে তখন ইমোশনাল হয়ে ভূতেদের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর বলে যে দয়া করে আমার বন্ধুদের কিছু করো না, এরা আমার জানের বন্ধু। আমি জানি আমি হোটেলের দায়িত্ব নিচ্ছি না বলে তোমরা হয়তো আমার উপরে রেগে আছো, কিন্তু আমার ভুলের জন্য অন্যদেরকে শাস্তি দিও না। তোমরা চাইলে আমাকে তোমার সাথে নিয়ে যেতে পারো। জিনের এই কাণ্ড দেখে ভূতগুলো আরও কাছে চলে আসে। এইচ আর লিন তো জিনকে আটকানোর চেষ্টা করে। কাজ না হওয়ায় এইচ ভূতের দিকে একটা মোমবাতি ছুঁড়ে মারে, কিন্তু এতে কিছুই হয় না। ভূতগুলো এগোতেই থাকে। সে তখন জিনকে জড়িয়ে ধরে বীরের মতো বলে যে আমি তোকে রক্ষা করব। লিনও তখন জিনের মা বাবার কাছে অনুনয় বিনয় করতে শুরু করে যে তাদেরকে যেন ছেড়ে দেয়। শেষমেশ জিন তো চোখ বন্ধ করে ফেলে, কিন্তু চোখ খুলতেই সে দেখে যে ভূতটা জিনের বদলে এইচের মুখ খপ করে ধরে ফেলেছে। এই করুণ পরিস্থিতিতে এইচ কেঁদে কেঁদে বলে যে তোর ফ্যামিলি কি জন্ম থেকেই আমাকে তুই ভেবে ভুল করে? জিন তখন ভূতটার হাত নিয়ে তার মুখে দেয় আর বলে যে ও তোমার ছেলে নয়, আমি তোমার ছেলে। এই মায়াকান্না শুনে ভূতটা যখন এইচের বদলে জিনের দিকে তাকায়, জিন তখন বুঝতে পারে যে এটা তার মা বাবা নয়, অন্য কেউ। সে এক বিকট চিৎকার করে বলে যে বন্ধু পালা, এটা আমার মা না। জিনের কথা শুনে এইচ আর লিনের তো জান খাঁচা ছাড়া। তারা প্রাণপণে দৌড়তে শুরু করে। অন্যদিকে সুজুকি সেই গোপন ঘরে পৌঁছে যায়। সেখানে সে অনেক মানুষের চুল আর একটা হাত দেখতে পায়। সে দেখে যে এটা একটা রোলার দিয়ে জড়িয়ে টানা হচ্ছে। সে রোলারটা বন্ধ করার চেষ্টা করে আর দড়ি ধরে টানা হেঁচড়া করতে শুরু করে। ওদিকে ভূত দুটো তো নাচর বান্দাদের মতো লেগে আছে। তারা জিন আর তার বন্ধুদেরকে তাড়া করছিল। বাঁচার জন্য এইচ তার সাদের মোবাইল ফোনটা ভূতের দিকে ছুঁড়ে মারে আর তারা কোনো মতে ওখান থেকে কেটে পড়ে। তারা একটা কোণে এসে থামে, কিন্তু তখনই দেখা যায় যে তাদের মোবাইলের চার্জটা শেষ হয়ে ফ্ল্যাশটা বন্ধ হয়ে গিয়েছে। এইচ যে মোবাইলটা ভূতের দিকে ছুটে মেরেছিল সেটা আনার জন্য হামাগুড়ি দিয়ে আবার তাদের সেখানে যেতে হয়। সে যখন মোবাইলটা খুঁজে পেয়ে আলোটা জ্বালায় দেখে যে ভূতটা ঠিক তার নাকের গোড়ায় দাঁড়িয়ে রয়েছে। ভয়ে নীল হয়ে লিন বুদ্ধি দেয় যে সবাই দম বন্ধ করে থাক। এইচ দম বন্ধ করে পালানোর চেষ্টা করতেই ভূতটা তাকে জাপটে ধরে আর উপরের দিকে তুলে নেয়। আর দুই বন্ধু তো তাকে বাঁচানোর জন্য তার পা ধরে ঝুলে পড়ে।
ওদিকে সুজুকি ওপরে এখনও সেই রোলারটা ভাঙার চেষ্টা করছিল। জিন দেখে যে ভূতের মাথায় একটা দড়ি বাঁধা রয়েছে। সে লিনকে বলে যে এইচকে টেনে ধরে রাখ, আর আমি নিজে গিয়ে ওই দড়িটা কেটে দিচ্ছি। ঠিক সেই মুহূর্তেই সুজুকি রোলারটা ভেঙে ফেলে, আর সাথে সাথেই ছাদ ভেঙে নিচে বন্ধুদের উপরে হুড়মার করে পড়ে। ফলাফল এইচ পড়ে জিনের উপরে, আর ভূতটা গিয়ে পড়ে বেচারা লিনের উপরে। একদম সামনাসামনি ভূতের মুখ দেখে লিন তো ভ্যাবাচাকা খেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। জিন তখন পেছন থেকে ভূতকে মারতে যায়, তখনই পেছন থেকে অন্য একটা ভূত দৌড়িয়ে আসে, কিন্তু ওটা আর কেউ নয়, স্বয়ং জিনের দিদিমা ছিল। তিনি চিৎকার করে বলে যে থাম জিন, মারিস না, ওটা তো দাদু। জিন তো আকাশ থেকে পড়ে, দেখা যায় যে ওটা আসলেই তার দাদু ছিল। এরপরে দাদুকে হাসপাতালে ভর্তি করা হয়। জ্ঞান ফেরার পরে দাদু জিনের উপরে চরম খেপে যায়, আর বলে যে আমি তোদের এই সম্পর্কটা কোনোদিনও মেনে নেব না। দাদু আসলে ভুল করে ভেবে বসে আছে জিন আর এইচের মধ্যে হয়তো কোনো প্রেম ঘটিত ব্যাপার চলছে। ওদিকে দিদিমাও তখন সেই ভূতের পোশাক পরেছিল, আর দাদুর জন্য হাউমাউ করে কাঁদছিল। তিনার পেছন পেছন লিনো তিনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল। এই রকম পরিস্থিতি আর দাদির এই রূপ দেখে হাসপাতালের অন্য একটা রোগী তো ভাবলো সত্যিই ভূত চলে এসছে। সে বাবা গো মাগো বলে চিৎকার করে ওখান থেকে পালিয়ে যায়। দাদু তখন জিনকে বলে যে সুজুকি আর দিদিমা তাকে অনেক আগেই তাদের সম্পর্কের ব্যাপারটা বলেছিল, কিন্তু তিনি বিশ্বাস করেননি। কিন্তু এখন এই দুজনকে তিনি একসাথে বসে থাকতে দেখে তিনি বিশ্বাস না করে পাচ্ছেন না। জিন তখন জোর দিয়ে বলল যে এরকম কিছুই না দাদু, ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে, বাদ দাও ওদের কথা। এবার সুযোগ পেয়ে এসে জানতে চাইলো যে কেন তারা এই ভূতের নাটক করছিল। দাদু তখন আসল রহস্যটা ফাঁস করলো। তিনি জানান জিনের বাবা মার একটা স্বপ্ন ছিল এই হোটেলটাকে একটা ভুতুড়ে হোটেল বানানো, কারণ এতে অনেক মজা হয় আর রোজগারও দারুণ। এই আইডিয়া নিয়ে কথা বলার জন্যই তারা জিনকে এখানে ডেকেছিল, কিন্তু জিন সাথে করে নিয়ে এসেছিল দুটো বলির পাঠা। তাই তারা ঠিক করলো যে এই পরিকল্পনাটা প্রথম তারা জিনের ওই দুই বন্ধুর উপরে চালিয়ে দেখবে যে তারা ভয়ে পালায় কিনা। এরপরে বিষয়টা আরও ভালো করে জানা যায়। দাদু দিদিমা হোটেলের সব রুমে এমন সব রাস্তা বানিয়ে রেখেছিল যাতে অনায়াসে এক ঘরের থেকে অন্য ঘরে যাওয়া যায়। আর দিদিমা যে লম্বা চুলের মহিলার সঙ্গে কথা বলছিল সেটা কোনো ভূত নয়, আসলে একটা পুতুল ছিল। হোটেলের সব ভুতুড়ে কাণ্ডগুলো ছিল দাদু আর দিদিমার কারসাজি। জিন আরও জানতে পারে যে তার বাবা মা এই ধরনের হোটেলের আইডিয়া নেওয়ার জন্যই জাপানে গিয়েছিল। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা লিন সুজুকিকে বলছিল হয়তো তারা হয়তো তার প্রেমের সম্পর্কে কথা বলছে। এই কথা শুনে সুজুকি তো ওখানেই মাথা ঘুরে পড়ে যায়, কারণ সেও এই গুজবটার ব্যাপারে জানতো। পরের দৃশ্যে জিনকে হোটেলের ভিতরে তার ছোটবেলার জিনিসপত্রের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। সে কল্পনা করছিল যে সে সত্যিই একটা দারুণ ভুতুড়ে হোটেল বানিয়ে ফেলেছে, আর তার বাবা মাকে সেটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। সে ভাবছিল আজ যদি তার বাবা মা বেঁচে থাকতো তাহলে এই হোটেলটা দেখে খুব খুশি হতো। সবশেষে জিন তার বাবা মাকে বিদায় জানায়, আর কথা দেয় যে সেই হোটেলটাকে আরও উন্নত আর আরও খাসা করে তুলবে। জিনের এই কথা শুনে মনে হচ্ছিল যে তার বাবা মার আত্মারা শান্তিতে বিদায় নিল। কিছুক্ষণ পর তারা তিন বন্ধু মিলে হট স্প্রিংয়ে বসেছিল। জিন তাদের বলে যে সে তার ছোটবেলায় তার বাবা মার সঙ্গে বাচ্চাদের হরার হাউসে যেত, তখন তার মা বাবা তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রাখতো। সেই ভালোবাসার টানেই সে স্কুলের পাশাপাশি পার্ট টাইম হরার হাউসে ভূতের কাজ করত, যাতে অন্যর পরিবারের মধ্যে সে নিজের পরিবারের খুশিটা দেখতে পায়। কথা বলতে বলতে লিন আর জিন জানতে পারে যে এইচকে নিয়ে যে গে হওয়ার গুজবটা ছড়িয়েছিল সেটা আসলে ভুল ছিল। আসলে সে ব্যাট নামের একটা মেয়েকে পছন্দ করত, আর নামটা শুনে ছেলের মতো মনে হলেও সে ছিল আসলে একটা মেয়ে। কিন্তু লোকজন ভাবতো যে সে একটা ছেলেকে ভালোবাসে, তাই সবাই তাকে গে ভাবতো। কয়েক মাস পরে দেখা গেল যে জিনের হোটেলে এখন উপচে পড়া ভিড়। তার স্কুলের সব বন্ধু থেকে শুরু করে শিক্ষকরাও সেখানে এসছে। হোটেলটা এখন আগের চেয়েও অনেক বেশি সুন্দর আর সাজানো। এই কাজে লিন, এইচ আর সুজুকিও জিনকে দারুণভাবে সাহায্য করেছে। জিনের আঙ্কেল আর আন্টিও সেখানে এসছে, আর সবাই মিলে একে অপরকে জড়িয়ে ধরে। তারা তার দাদু দিদিমার কথা জিজ্ঞাসা করে, কিন্তু তখনই দর্শকদেরকে একটা হোটেলের ট্যুর দেওয়া হয়। দেখা যায় যে দাদু আর দিদিমা সেই গোপন ঘরের ভিতরে ঘাপটি মেরে বসে আছে অতিথিদের ভয় দেখানোর জন্য। আর এর সাথেই আমাদের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর এমন আরো কোরিয়ান ড্রামা বা মুভি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।